আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফ। অসাধারণ ব্যক্তিত্ব তিনি। তার প্রসঙ্গেই তাকে নিয়ে আমরা আমাদের আজকের সংবাদ সম্প্রসারণ শুরু করতে চাই এবং তার প্রসঙ্গে কথা বলবার জন্য পিএসসির সদস্য কামাল উদ্দিন আহমেদকে আমরা সংযুক্ত করে নিতে চাই। এটি একটি বিশেষ কারণ হচ্ছে কামাল উদ্দিন আহমেদ সৈয়দ আশরাফের বাল্যবন্ধু এবং শেষ জীবন পর্যন্ত তাদের বন্ধুত্ব ছিল। আমি কামাল উদ্দিন আহমেদকে সংযুক্ত করে নিচ্ছি। জনাব কামাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আপনার কাছে আসবো, আপনার সৈয়দ আশরাফের সাথে আপনার অভিজ্ঞতা, আপনার কেমন কেটেছে, কেমন মানুষ, কেমন ব্যক্তিত্ব, সেসব অবশ্যই জানবো। কিন্তু আমি একটু স্টুডিও থেকে শুরুতেই জানতে চাই যে ডক্টর আরিফিন সিদ্দিকী, যখন আসলে আমরা মন্ত্রী পরিষদে কারা থাকবেন সেটি নিয়ে কথা বলছি, মন্ত্রী সভায় কারা থাকবেন সেটি নিয়ে খবর হচ্ছে 46 জন মন্ত্রী, তখন সাবেক জনপ্রশাসন মন্ত্রী, 5 বারের সংসদ সদস্য নিয়ে তার দাফন আজকে সম্পন্ন হচ্ছে। আর তার শপথ নেবার কথা ছিল সংসদ সদস্য হিসাবে। কিছু যদি বলেন। আশরাফুল ইসলামের এই অকাল মৃত্যুতে আমরা যে শূন্যতার মাঝে পড়ে গেলাম সুস্থ রাজনীতির ক্ষেত্রে, সৎ রাজনীতির ক্ষেত্রে, সেই শূন্যতা আসলেই পূরণ হওয়ার নয়। আপনি দেখেন যে তিনি অসুস্থ অবস্থায় বিদেশে আছেন, সেই অবস্থায় তিনি প্রার্থী হলেন। কোনো প্রচারণা তো দূরের কথা, সাধারণ মানুষ নিজের আগ্রহে ওনাকে সমর্থন জানিয়ে নির্বাচিত করলেন। এটা নিয়েও আমরা প্রতিবেদন করেছিলাম, নিজের খরচেই তারা প্রচারণা নিজের খরচে। এবং যেদিন তিনি শপথ নেওয়ার কথা সেদিন আমরা খবর পেলাম যে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা একটা এত বড় শোকের ঘটনা যেটা হয়তো সহজে ভুলেও যাবে না। সৈয়দ আশরাফ আমরা যতদূর দেখেছি তিনি যেভাবে রাজনীতি করেছেন এটি কিন্তু সহসা আমাদের মতো দেশে কোনো অনেক উন্নত বিশ্ব দেখা যাবে না। আদর্শের জন্য তিনি একেবারে সবসময় দৃঢ়চেতা মানুষ ছিলেন এবং আমরা এখনও মনে করতে পারি যে 1/11 পরে সেই সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার যখন গণতন্ত্র, নির্বাচন সব কিছু একেবারে নির্বাসনে দেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি করেছিল, তখন আওয়ামী লীগেরও অনেক বড় বড় নেতা যখন সংস্কারবাদীতে চলে গেলেন, তখন তিনি সেই সময়ের আমাদের আরেকজন নেতা, পরবর্তীতে রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান, ওনাকে নিয়ে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে সংগঠিত করলেন, ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটিতে যেভাবে জাতীয় সম্মেলন করলেন, এগুলো আমাদের রাজনীতিকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আমাদের রাজনীতি যেটা চলে যাচ্ছিল বিরাজনীতিকরণের দিকে, সেটা সক্রিয় রাজনীতিতে আসলো। আর ওনার ব্যক্তিগত সততা নিয়ে তো বলার কিছু নাই, প্রতিদিন সেই দৃষ্টান্ত উনি রেখে গেছেন। কথা কম বলেছেন, কাজ বেশি করেছেন। আমরা যে বলি কথা কম কাজ বেশি, সেই ধরনের একজন মানুষ ছিলেন আশরাফুল ইসলাম। ওনার একটা কথা আমার কানে বাজে সবসময়, রাজনীতি করলে দুর্নীতি ছেড়ে দেন, দুর্নীতি করলে রাজনীতি ছেড়ে দেন। এত সহজভাবে এত কঠিন কথা বলতে পারেন কে, যার মাঝে সততা আছে? যে আপনার রাজনীতি করতে এসেছেন, দুর্নীতি ছেড়ে দেন। আর দুর্নীতি যদি করেন, রাজনীতি ছেড়ে দেন। রাজনীতি করার তো কোনো দরকার নাই। তো এই ধরনের মানুষ আপনি কোথায় পাবেন? অসাধারণ। আজকে ওনাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। জি, যেটা বললেন, রাজনীতি, পরিচ্ছন্ন রাজনীতি তো আমরা দেখতে চেয়েছিলাম এবং এই ধরনের নেতৃত্ব খুবই কম আমাদের মধ্যে। আজকে একটা নিউজ আছে 61% ব্যবসায়ীর হাতে রাজনীতি, 61%। রাজনীতিবিদ কোথায়? এবং রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে আদর্শবান রাজনীতি কতজন? আমরা তো আগে আদর্শবান রাজনীতিদের দৃষ্টান্ত দেখেছি, তাদেরকে আমরা অনুসরণ করেছি বিভিন্ন ব্যাপারে। সেই আদর্শ স্থাপনের একটা অনন্য ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি, আমি বলি ওনাকে জেন্টলম্যান পলিটিশিয়ান এবং শুদ্ধাচারের প্রবক্তা। তিনি সব কিছুতে একটা সুন্দর জিনিস দেখতে চাইতেন, সুন্দর রাজনীতি দেখতে চাইতেন, রাজনীতিতে সুন্দর ভাষা ব্যবহারের কথা বলতেন, সুন্দর কথা বলার চেষ্টা করতেন, যেটা আমাদের রাজনীতির থেকে অলমোস্ট নির্বাসিত। তো এই কাজগুলি উনি করতে চেয়েছিলেন। এখন দেখেন আমাদের এই ভিড়ের মধ্যে, মানে ওই যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, এরকম অবস্থার মধ্যে উনি পড়ে গেছেন। উনি খুব বেশি
তার দলের লোক পাওয়া যায় নাই, কারণ বেশিরভাগ লোকই রাজনীতি করেছে, ব্যবসা করেছে, অন্য কাজ করেছে, কিন্তু রাজনীতির আদর্শটাকে তারা ধরে রাখেনি। তারপর আদর্শের কথা যেটা মানে সবাই দেখেছে যে উনি 1/11-এ বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তখন তো বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছিল, সেখানে উনি তখন বিদেশ থেকে সদ্য ফিরে আসলেন, ফিরে এসেই দৃঢ়ভাবে নেতৃত্বের হাল ধরলেন এবং জনাব প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব ওনার সাথে ছিলেন। ওনারা দুইজনে মিলে তখন এই মানে গভীর সংকটে পতিত রাজনীতি, আওয়ামী লীগ, রাজনৈতিক দল, এইটার বিরুদ্ধে ওনারা দৃঢ় অবস্থান গ্রহণ করে এবং সেই ব্যক্তি যিনি বলতে পারেন আওয়ামী লীগ আমার অনুভূতির নাম। অনুভূতি না, আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা অনুভূতি, আওয়ামী লীগ একটা অনুভূতি, এই এটা ওনার আদর্শিক দৃঢ়তা। নিশ্চয়ই। আমি কামাল উদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে আসলে জানতে চাই, আমরা রাজনীতিক সৈয়দ আশরাফের কথা শুনছিলাম, আপনি সৈয়দ আশরাফের বাল্য বন্ধু এবং শেষ জীবনেও উনি আপনার বন্ধু ছিলেন বলে আপনার সাথে যখন কথা হচ্ছিল আমি শুনছিলাম। ব্যক্তি সৈয়দ আশরাফ সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ ডিবিসি কর্তৃপক্ষকে আমাকে কিছু কথা বলার জন্যে, আমন্ত্রণ জানানোর জন্যে। আমি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আজকে সকালে ঢাকায় একটি বড় জানাজা হয়েছে ওনার, তারপর কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এবং পরন্ত বিকেলে তাকে কবরস্থ করা হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখান থেকেই সরাসরি এখানে এসেছি। আমার খুব দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে কিছু কথা বলতে, আমি জানি না আমি বলতে পারবো কিনা। আমরা ক্লাস 6 থেকে ময়মনসিংহ জেলা স্কুলে একসাথে পড়াশোনা করেছি। তারা 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের প্রথম সৈয়দ আশরাফুল ইসলাম, দ্বিতীয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যিনি ইংল্যান্ডের একজন অধ্যাপক। এই 2 ভাই এক ক্লাসে পড়তেন এবং আমিও একই ক্লাসে পড়তাম। ঘটনাচক্রে আমি গ্রাম থেকে ময়মনসিংহ জেলা স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয়েছি এবং আমরা 3 জন একই ক্লাসে, একই শ্রেণীতে, প্রায়শ একই বেঞ্চে বসতাম। স্কুল জীবনে উনি একজন ক্রিকেট ভালো প্লেয়ার ছিলেন, ময়মনসিংহ জেলার মধ্যে যা স্কুল লেভেলের প্রখ্যাত প্লেয়ার ছিলেন। তারপর আমরা আনন্দন কলেজে ভর্তি হই এবং আনন্দন কলেজের ছাত্রলীগের কমিটিতে উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। 1970 সনে বৃহত্তর ময়মনসিংহের যে জেলা কমিটি ছাত্রলীগের গঠিত হয়েছিল, সেই কমিটিতে উনি প্রথমবারের মতন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওনার শিক্ষা রাজনৈতিক গুরু মরহুম শামসুদ্দিন আহমেদের অনুরোধে উনি খুব কম বয়সে উনি বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তৎকালীন সময়ে তার কমিটির সভাপতি ছিলেন আমাদের সবারই প্রিয় নাজিম ভাই, উনি এখন গৌরীপুরের এমপি। তারপর মুক্তিযুদ্ধ শুরু, আমরা সবাই জানি। উনি ময়মনসিংহ ইপিআর ক্যাম্পের যে বিদ্রোহ, সেই বিদ্রোহে নেতৃত্বে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। তারপর মুক্তিযুদ্ধ শুরুর সময় ওনার পিতাকে নিয়ে আরও নেতৃবৃন্দের সাথে হালুয়াঘাট বর্ডার হয়ে ভারতের তুরাতে চলে যান। সেখানে ক্যাপ্টেন বাইজিৎ সিং তাদেরকে রিসিভ করেন এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। তারপর আমরা সবাই জানি প্রবাসী সরকার গঠন এবং শরণার্থী শিবিরের অবস্থান। উনি অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছেলে ছিলেন। উনি ইচ্ছা করলে কলকাতায় বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু তা না করে উনি শরণার্থী শিবিরে তুরাতে অবস্থান করতেন এবং ভারতবর্ষে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে উনি বিএলএফের ট্রেনিং গ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে উনি মুজিব বাহিনীর একজন অন্যতম সংগঠক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং কাজ করেছেন। উনি তারপর আমরা জানি যে উনি 1974 সনে মাঝামাঝি সময় উনি বিলেতে উচ্চশিক্ষার জন্য চলে যান। ওনার পিতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের নির্দেশে উচ্চশিক্ষার পর দেশে এসে পড়াশোনা করবেন
রাজনীতি করবেন, সেটাই ছিল ওনার পিতার আগ্রহ। কামালউদ্দিন আহমেদ, কিন্তু তারপরে তার 1975 রাজনৈতিক জীবনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি আমাদের মানে স্টুডিওতে আমরা সেই বিষয়টি দিয়ে কথা বলছিলাম। আপনি যেহেতু বাল্য বন্ধু সৈয়দ আশরাফুল ইসলামের, আপনার কাছ থেকে নতুন নতুন কিছু তথ্য পেলাম। তিনি ক্রিকেট খেলোয়াড় ছিলেন, এটি হয়তো অনেকেই জানেন না যে তার খেলাধুলার প্রতিও আগ্রহ ছিল। আসলে সৈয়দ আশরাফকে নিয়ে কথা বললে মনে হয় শুধু একটি অনুষ্ঠান না, কয়েকটি অনুষ্ঠান কেন, মানে অনেকটা বিষয় সময় নিয়ে তাকে নিয়ে কথা বলা যাবে। কামালউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য, এবং আবারও ডিবিসি পরিবারের পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি। আমরা একটু আরেকটি আলোচনার দিকে যেতে চাই। মন্ত্রিসভার আজকে আমরা দেখতে পাচ্ছি 46 জন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। এটি নিয়ে একটু কথা বলি। মোট 47 জন মন্ত্রিসভায় থাকছেন, মোট 47 জন থাকছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী সহ, এবং তার মধ্যে 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী, 3 জন উপমন্ত্রী। বেশ কিছু বিশেষত্ব আছে মন্ত্রিসভায়। আমি আসলে একটু বিরতি নিয়ে আসবো এবং বিরতির পরে এসে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো যে কেমন হলো মন্ত্রিসভা, সেটি তো প্রথমে জানতে চাইবো এবং প্রত্যেকটি বিষয় নিয়ে একটু আলোচনায় যেতে চাই। একটা বিরতি নিয়ে ফিরে, দর্শক থাকুন আমাদের সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে প্রসঙ্গটি তুলে আমি বিরতিতে গিয়েছিলাম সেটিতেই আসতে চাই এবং এক কথায় জানতে চাই কেমন হলো মন্ত্রিসভা। রিয়াজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভা কেমন হলো? আজকের জন্য ভালোই, কিন্তু কেমন কাজ করবে একটু দেখতে হবে। কারণ এর মধ্যে আপনারাই বলছেন যে 31 জন নতুন মন্ত্রী, তো নতুন যারা এসছে নতুনদেরকে তো আবিষ্কার করতে হবে। আমরা দেখব নতুনদের কি হলো। আর ধরেন যারা বাদ পড়েছে তারা আওয়ামী লীগের স্টলওয়ার্ড, তারা ফ্রন্ট র্যাঙ্কিং লিডার, ন্যাশনাল লিডার, তারা অনেক দিন থেকে মন্ত্রিত্ব করেছেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ, তারা নাই। এই মন্ত্রিসভাটা কেমন? এটা প্রধানমন্ত্রীর একটা দুঃসাহসী সিদ্ধান্ত আমি বলবো। উনি অনেক দুঃসাহসী সিদ্ধান্ত নেন, তার মধ্যে এটা একটা। কারণ এতগুলি নতুন লোক নিয়ে এক্সপেরিমেন্ট করা, কি এক্সপেরিমেন্ট করবে? যে ওনার যে নির্বাচনী অঙ্গীকার, যেগুলি ম্যানিফেস্টো, যেগুলি অ্যাচিভ করতে হবে, যেসব টার্গেট অ্যাচিভ করতে হবে, এগুলির জন্য যে টিমটা দরকার, উনি এই টিমটা তৈরি করেছেন। এখন এই টিমটা কাজ করবে কিনা, যেহেতু বেশিরভাগই নতুন লোক, কতটা কাজ করবে এটা আমার মনে হয় একটু দেখে কথা বললে ভালো হয়। ডক্টর আরফিন সিদ্দিক, আপনার কি মনে হয়, আপনার দৃষ্টিতে কেমন হলো? দুঃসাহসী বলছেন। জি, আমি মনে করি যে আমাদের সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ সম্মিলিতভাবে দায়ী থাকেন কাজকর্ম করার ক্ষেত্রে, তাদের দায়িত্ব, এবং জনগণের কাছে জবাবদিহিতার ক্ষেত্রে তাদের দায়ী থাকেন। তো সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের উপরে আস্থা বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে আছে, আমার ধারণা তিনি তাদেরকে নির্বাচিত করেছেন। তবে আপনি যেটা বললেন, নতুন মন্ত্রিসভায় তরুণদের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। এমনকি অনেকে এবার প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এবারই মন্ত্রী হলেন। তো এখানে আমার মনে হয় যে তারুণ্যের শক্তির উপরে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি নির্ভর করছেন। আর এটা কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টোতেও ছিল। বিশেষ অঙ্গীকারের মাঝে 2 নম্বর অঙ্গীকারই ছিল তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। বঙ্গবন্ধু তরুণদের উপরে সবসময় আস্থা রাখতেন, বিশ্বাস রাখতেন। সেই 6 দফার আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সর্বক্ষেত্রে তরুণরাই কিন্তু বঙ্গবন্ধুর আহ্বানে সামনের কাতারে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তা আমার মনে হয় তারুণ্যের শক্তির উপরে আমরা সবাই নির্ভরশীল। আর সেই জায়গায় একটা সরকারের প্রশাসনে যখন গতিশীলতা আনতে চাই আমরা, সেখানে তরুণদের প্রয়োজন আছে। তাহলে কি তরুণদের জায়গা করে দিতেই হেভিওয়েট যাদের কথা বলা হচ্ছে তাদের বাদ দেয়া? আবার একই সাথে তরুণদের সাথে কিন্তু প্রবীণও বেশ কিছু মন্ত্রী আছেন যারা বিগত মন্ত্রিসভা বা তার আগের মন্ত্রিসভায় ছিলেন। তাও মনে হয় যে নবীন এবং প্রবীণের একটা সংমিশ্রণ ঘটানো হয়েছে এই মন্ত্রিসভায়। আর সংসদীয় গণতন্ত্রে যখন ক্যাবিনেট একটা গঠন হয়, এই ক্যাবিনেটে যে পুরো মেয়াদে থাকে তা নয়। আমার ধারণা তাদের কাজকর্ম মনিটরিংয়ের মধ্যে থাকবে, কনস্ট্যান্ট একটা মনিটরিংয়ে থাকবে, এবং মাঝে মাঝে রিশাফলিংয়ের সুযোগ তো নিতেই পারেন।
আর যে মন্ত্রিসভা গঠিত হয়েছে এখানেও আরও কিছু নতুন সদস্য যুক্ত হতে পারেন আমার ধারণা, সেই সুযোগ তো উন্মুক্তই থেকে যাচ্ছে। হ্যাঁ, সেটি গতবারের চেয়ে এবারে মন্ত্রিসভার আকার বড় হবে বলে একটা ধারণা করা হচ্ছিল, কিন্তু ছোট, গতবারের চাইতে কম। আমাদের বাংলাদেশ শুরুটা হলো কম, হ্যাঁ, 52 জন ছিল গতবারে, এবার এখন পর্যন্ত বাড়তে 47 পারে। আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি ধরেন 16 কোটি মানুষ, ভৌগোলিক যে এলাকা, আমাদের ভৌগোলিক জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা হয়তো সীমিত, খুবই কম, ছোট দেশ, কিন্তু জনসংখ্যা, যে বিশাল জনসংখ্যা, সেই বিশাল জনসংখ্যার বা মানুষকে যদি সুশাসনের আওতায় আনতে চান, দেশের সুশাসন নিশ্চিত করতে চান, তাহলে আমার ধারণা মন্ত্রিসভার কলেবর আর একটু বৃদ্ধি করাটাই বরঞ্চ দরকার হতে পারে। তো সেই মানে বিবেচনা এটি হতে পারে, সামনেই মন্ত্রিসভার কলেবর বাড়তে পারে, মানে মন্ত্রিসভায় আরো সদস্য আসতে পারেন। রিয়াজউদ্দিন আহমেদ, যে প্রশ্নটা আমি করছিলাম, প্রধানমন্ত্রীর হাতে কিন্তু অনেকগুলি মিনিস্ট্রি আছে। 6টি। হ্যাঁ, 6টি। তো উনি তো এইগুলি সব মানে অত সময় দিতে পারবেন না। তো সে আস্তে আস্তে হয়তো দেখে শুনে উনি মনিটর করবেন কেমন কাজ করছে এই টিম, এটা টিম আপ হচ্ছে কিনা, এগুলি দেখে শুনে হয়তো এটাকে আরো সমৃদ্ধ করতে পারেন। পরবর্তীতে এবং মন্ত্রিসভার এটা রদবদল হয়, আমরা দেখি। আমাদের পার্লামেন্টারি সিস্টেমে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা হয়, এটা আজকে যা হলো এটা শেষ না, না না, শুরু। সেটি মানে এই যে নতুনদের আশা, যেটি বলছে তারুণ্য নির্ভর একটা মন্ত্রিসভার দিকে যাচ্ছে এখন, যেটি প্রশ্নটা আমি ডক্টর আরিফিন সিদ্দিকীকে করছিলাম, আপনার কাছেও জানতে চাই, কি মনে হয় যে তাদেরকে জায়গা করে দেবার জন্য হেভিওয়েট, একদম যাদের নাম খুব হেভিওয়েট হিসেবে উচ্চারিত হয়, প্রায় সকলেই বাদ পড়েছেন? দেখেন, ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, তখন আওয়ামী লীগের নতুন কমিটি হলো। সেই কমিটিতে যত স্টলওয়ার্ড ছিল, মানে আওয়ামী লীগের স্টলওয়ার্ড ছিল যতগুলি, 99% বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে উনি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেব সেক্রেটারি হলেন, এবং যারা বাদ পড়ে গেলেন, একটা সময় সবাই ভয় পেয়ে গেল যে তাহলে আওয়ামী লীগ দাঁড়াবে কেমন করে, এবং এমনভাবে দাঁড়ালো আওয়ামী লীগ এখন পর্যন্ত সেই দৌরাত্ম্যের মধ্যে আছে। কাজেই একটা সময়ে মানে সাহসী পদক্ষেপ নিতে হয়। তো এই সাহসী পদক্ষেপটা নিয়েছেন, যদি সফল হন তাহলে অভিনন্দন, সফল না হলে এটা যে শেষ তা না, পরিবর্তন হয়ে যাবে। আছে, কিন্তু এবারে কিন্তু আরো একটা বিশেষত্ব, আমরা একটি বিশেষত্ব তারুণ্য নির্ভরের কথা বলছিলাম, আর একটি বিশেষত্ব হচ্ছে শরিকদের কেউ এবার নেই। মানে 96 পর থেকে, 96 থেকে আমরা সবসময় দেখেছি আওয়ামী লীগের বাইরে কেউ নেই, একদমই তাই। মানে এটির কারণ কি বলে মনে করেন, এবং এটার কোনো প্রভাব থাকবে কিনা, মানে কেমন প্রভাব থাকতে পারে আসলে সেটি? না, কোনো প্রভাব, মোরাল প্রভাব ছাড়া রাজনৈতিক শক্তির কোনো প্রভাব থাকবে না। কারণ আওয়ামী লীগ এত নির্ভর, এত নিশ্চিত, এত স্বস্তির মধ্যে আছে, এখানে 2, 4, 10 জন 15 জন বাইরের লোক, তারা কি করবে? তাদের যদি প্রধানমন্ত্রী মনে করেন যে তাদেরকে কাজে লাগাবেন, যদি মনে করেন লাগাবেন না, তারা থাকবে, এইভাবেই আছে। এটা নিয়ে রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি হবে না। আমার মনে হয় যে এইসব বিষয়ের একেবারে শেষ মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে এটা ঠিক যে জাতীয় পার্টির, তো গতকালকেই জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন যে তারা পুরোপুরি এবার বিরোধী দলে থাকতে চান। তো সেখান থেকে তো অনেক সদস্য চলে আসলেন বিরোধী দলে। আর যে কয়েকটি দল আছে তাদের অংশগ্রহণ ছিল গত মন্ত্রিসভায়, তার আগের মন্ত্রিসভায়। তো এবার সামনের দিন আমাদের দেখা প্রয়োজন আছে। হয়তো নীতি নির্ধারণের বহু জায়গা আছে যেখানে সংসদ সদস্যদের নিয়োগ দেওয়ার সুযোগ আছে, এবং তারা হয়তো সেখান থেকে দায়িত্ব পালন করবেন। একটা ক্যাবিনেট নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ অবস্থানের থেকে তারা দায়িত্ব পালন করেন, কিন্তু তাদেরকে আবার সাহায্য সহযোগিতা করার জন্য প্রজাতন্ত্রের বহু জায়গা আছে। তো আমার ধারণা পর্যায়ক্রমে সেই জায়গাগুলো তো আমরা দেখতে পাবো। কিন্তু যেটি বলছিলাম, এই জায়গার মধ্যে আমার মনে হয় যে সংসদীয় স্থায়ী কমিটি যেগুলো আছে, স্ট্যান্ডিং কমিটির রোলটাকে আর একটু মানে বাড়িয়ে এটাকে যদি করা হয়, এবং ওখানে সিনিয়র লোক যারা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যারা মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন, হ্যাঁ, তাদেরকে যদি ওইসব জায়গার মধ্যে প্লেস করা হয়, ওটা কিন্তু ওই সংসদীয় স্থায়ী কমিটিগুলি কিন্তু জবাবদিহিতার একটা সবচেয়ে বড় জায়গা।
এটাকে যদি শক্তিশালী করা হয় তাহলে আমাদের যে শক্তিশালী বিরোধী দল নাই এটার কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যাবে। শক্তিশালী বিরোধী দল গঠনের কথাই বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, যে তারা শক্তিশালী বিরোধী দলেই থাকতে করবেন, এই মুহূর্তে তো নাই। হ্যাঁ। এই মুহূর্তে তো এখনো মানে ওই ডোমেস্টিক বিরোধী দল ছিল, এটার হ্যাংওভার রয়ে গেছে। মানে এটিও তাদের প্রমাণ করে দেখাতে হবে এটা যে আসলে প্রমাণ তারা করে শক্তিশালী দেখাতে বিরোধী হবে। দল হতে পারেন। কিন্তু আজকে কিন্তু মানে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলছেন যে বিরোধী দলীয় নেতাকে সংসদে উপপ্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন এবং বিরোধী দলের হুইপকে বলছেন প্রতিমন্ত্রীর প্রস্তাব, মানে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার। উপমন্ত্রী কেন হবে? উপপ্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতা হলো ছায়া প্রাইম মিনিস্টার, উপপ্রধানমন্ত্রী বলছেন, জি। মানে উনি হলো শ্যাডো প্রাইম মিনিস্টার, উনি কেন উপমন্ত্রী হবেন? না, উপমন্ত্রী না, উপপ্রধানমন্ত্রী বলছেন। উপপ্রধানমন্ত্রী কেন হবে? উনি তো শ্যাডো প্রাইম মিনিস্টার। কিন্তু যেহেতু- পার্লামেন্টারি কিন্তু সিস্টেমে মর্যাদায়- এটাই বলা মর্যাদা- হয়। যেহেতু মর্যাদা জি। ক্যাবিনেট মিনিস্টার, হ্যাঁ। সেজন্য চাচ্ছে এটা আচ্ছা, এটাকে আরো আপগ্রেড করা। জি, এটিকে এমন মনে হয়, মানে এই প্রস্তাবটা এই আইন পরিবর্তন করে এটিকে এই মর্যাদা দেওয়ার দাবি করছেন তিনি। না, সেইগুলো তো একটা সরকারের যে সরকারকে গতিশীল রাখা, সরকারের ইতিবাচক সমালোচনা, গঠনমূলক সমালোচনার জন্য একটা শক্তিশালী বিরোধী দল আমাদের সবসময় প্রয়োজন। জাতীয় সংসদকে কার্যকর রাখার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দল থাকবে, বিরোধী রাজনৈতিক দলগুলো থাকবে। তো সেই জায়গায় যদি আলাপ আলোচনার প্রেক্ষিতে সুযোগ সুবিধা বাড়ানো, স্টেটাস বা পদমর্যাদা বাড়ানো, সেটা তো হতেই পারে। কিন্তু যেটা রিয়াজ ভাই বলছিলেন যে সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন মেকানিজম আছে, বিভিন্ন পদ্ধতিতে করা হয়। যেমন কার্যকরভাবে সংসদকে গতিশীল রাখার জন্য বিরোধী দল যেমন সেখানে থাকবে, আবার আপনার ওই সংসদীয় মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোকে ওইভাবেই যদি গঠন করা যায় যে মন্ত্রণালয়ে যে কাজগুলো করছেন সেগুলো সবসময় একটা নিরীক্ষণের মধ্যে থাকবে, জবাবদিহিতার জায়গায় থাকবে। তো এইভাবে করলে আমার ধারণা আমরা যে সংসদীয় গণতন্ত্রের ধারায় আছি সেটা আরো কার্যকর হবে, আরো গতিশীল হবে এবং জনকল্যাণমুখী হবে। আরেকটা প্রশ্ন আমি করতে চাই এবং হয়তো বিরতির পরে সেই বিষয়ে যাব। অনলাইনের খবরের মধ্যে নিশ্চয়ই সেটি খুঁজে পাবো যে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর আজকে একটি সিদ্ধান্ত তারা জানাচ্ছেন যে তারা সংসদের শপথ নিচ্ছেন না সংসদ সদস্য হিসেবে, যেই 7 জন আছেন তারা। কিন্তু গতকাল পর্যন্ত আমরা একটু ভিন্ন অবস্থান দেখেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর কামাল পরবর্তীতে হোসেন হবে তো গতকালকে বলেই বলেছিলেন দিয়েছেন, জি, যে দুজনের বিষয় তারা ইতিবাচক আজকে জানাচ্ছেন। যদিও আবার মোস্তফা মহসিন মিন্টু বলছেন এখন পর্যন্ত, এই শব্দটি তিনি ব্যবহার করছেন আমাদের এখন তো সংবাদে ছিল। 90 দিন, 90 দিন না, 90 বেশি, 90 দিন হলো ফ্রম দি ডেট অফ ফার্স্ট সেশন অফ দি পার্লামেন্ট। সুযোগ আছে, ওখান থেকে আরো 90 দিন সময় আছে। তো ধরেন আরো 3-4 মাস সময় আছে, এর মধ্যে সবকিছু সেটেল ডাউন করলে সিদ্ধান্ত পরিবর্তনও হইতে পারে। তার মানে এটি চূড়ান্ত সিদ্ধান্ত, মানে এই কদিনের মধ্যেই তো আমরা দুটো সিদ্ধান্তই দেখলাম, যে যাবেন না, আবার যাবেন, আবার আজকে শুনছি একদিনের যাবেন না। ব্যবধানে, একদিনের একটা ব্যবধানে। জিনিস চিন্তা করেন না, যে দলের বিপর্যয় হয়েছে তাদের তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে তো একটা হতাশা আছে, এটা অ্যাঙ্গার আছে। তো এইটার মধ্যে যদি এখন বলে যে আমরা পার্লামেন্টে চললাম, তো এইটা সামাল দিতে তো তাদের কষ্ট হবে। কাজেই তাদেরকেও তো পলিটিক্সটা বুঝে সুঝে করতে হবে। একটা বিরতি নিয়ে আসি এই বিষয়ে ডক্টর আরিফিন সিদ্দিকী আপনার কাছ থেকে জানবো, আর অনলাইনের সংবাদগুলো তো থাকছে আমাদের সাথে, থাকুন আমাদের সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিই অনলাইনের সবশেষ কি খবর আছে bdnews24.com। মন্ত্রিসভার 27 জনই নতুন, আমরা কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে। সরকারকে বোঝাতে কূটনীতিকদের কামালের অনুরোধ, আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলছিলাম যে তাদের আসলে সিদ্ধান্ত কি, যে তারা কি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। ডক্টর আরিফিন সিদ্দিক, সেই সাথে এখন দেখছি যে সরকারকে বোঝাতে তারা, ডক্টর কামাল হোসেন কূটনীতিকদের অনুরোধ করেছেন। আসলে বোঝাতে অনুরোধ করলে, সরকারকে বোঝালেই একটি নতুন নির্বাচন দেবে সরকার, এমনটি কি তারাও মনে করছে? আমি তো জানি না যে কি বোঝানোর কথা উনি বলছেন। একটি নতুন নির্বাচন যেন দেয়, নতুন নির্বাচন দেন, কিন্তু ভালো নির্বাচন। ওনাদের সিদ্ধান্তই তো রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আজকে এক কথা বলছেন, আগামীকাল আরেক কথা বলছেন। তো এই ধরনের একটা পরিস্থিতিতে কূটনীতিকদের কাছে বলা, কূটনীতিকরাও ভালো করে জানে, কূটনীতিকরা বাংলাদেশে তারা আছেন, তাদের ডিপ্লোম্যাটিক যে রোল সেটা পালন করার জন্য তাদের একটা দায়িত্ব থাকে। এটা তো তাদের দায়িত্ব না যে সরকারকে বোঝানো। তার মানে এই বিষয়গুলো তারা জানেন। এখন রিয়াজুদ্দিন আহমেদ, আপনিও যদি এক লাইনে বলেন এটা নিয়ে। না, এটা এদের মূল্যায়ন কি রাজনীতির পোস্ট ইলেকশন সিনারিও, এটা দেখে তারা সিদ্ধান্ত নেবে। এখন কূটনীতিকরা সরকারকে কি বুঝাবেন, ক্ষমতা ছেড়ে দেন নাকি ভালো নির্বাচন দেন, ভালো নির্বাচন দেন,
এরকম হয়তো বলেছে, কিন্তু মানে আস্তে বোঝা যাবে। বললো আজকে তো সানডে, মঙ্গলবারে বলছে কর্মসূচি ঘোষণা করবে। তো কি কর্মসূচি আসে দেখি আমরা। তখন সেটা নিয়ে কথা বলবো। এবং তারপরে এখন পর্যন্ত তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, এমনটি বলছেন মোস্তফা মহসিন মিন্টু। মানে আরো সময় আছে, পরবর্তীতে সবকিছুই আসলে সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে হচ্ছে না, পরিবর্তনশীল সিদ্ধান্ত। সময় আছে, সময়ের মধ্যে টাইম ইজ দি গ্রেট হিলার। দেখি পরের কি কি আর খবর আছে। পরের পত্রিকায় চলে যাই। প্রথম আলোতে দেখছি সরকারে নেই আওয়ামী লীগের শরিকরা। আমরা বলছিলাম যে প্রথম শরিকরা কেউ নেই, শুধুমাত্র আওয়ামী লীগই। তারপরে এই পত্রিকায় সবগুলো স্ত্রী সহ মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা হচ্ছে, এটি একটি খবর, যেটি মন্ত্রিসভার খবরের বাইরে একটি খবর। সংসদ সদস্যদের 182 জন ব্যবসায়ী। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি একটু বলছিলেন হ্যাঁ, এটা তো মানে আমাদের পলিটিশিয়ানদের নিয়ে যে কথা বলি আমরা, এই সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে, উনি একজন শুদ্ধাচার রাজনীতিক, আমরা বলছি হেড টু ফুড একজন পলিটিশিয়ান, একজন সৎ পলিটিশিয়ান। এবং এরকম লোক পার্লামেন্টে থাকলে পার্লামেন্ট অনেক রিচ হতো, অনেক সমৃদ্ধ হতো। সেই জায়গায় 182 জন ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের রাজনীতি করার তো কোনো বাধা নাই, কিন্তু অতিমাত্রায় পার্লামেন্ট যদি কন্ট্রোল বাই বিজনেসম্যান হয়, তাহলে বিজনেসম্যানদের মানে ইন্টারেস্টটাই তো বড় করে আসবে ওখানে। সুজনের তথ্য এটি, সুজন দিচ্ছে, আমরা একটু জানিয়ে দিলাম। পরের খবরে চলে যাই। সুবর্ণচরে গণধর্ষণ, গ্রেপ্তার আরো 2 মামলার ডিবিতে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে ডক্টর আরিফিন সিদ্দিক। মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে মামলাটিকে ডিল করা হচ্ছে বলে। এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের থেকে তো আপনার দ্রুত ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং বিচার প্রক্রিয়া দ্রুত করতে হবে। বিচার প্রক্রিয়া যেন স্বাভাবিক অন্যান্য বিচারের মতো এটা বিলম্বিত না হয়, সেদিকে দেখা দরকার আছে। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে শক্ত নির্দেশ দেওয়া হয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা চাইবো যে অতি দ্রুত তাদের শাস্তি দেওয়া হোক। নিশ্চয়ই খুবই দৃষ্টান্তমূলক একটি শাস্তি আমরা নিশ্চয়ই চাইবো। পরের আর কি কি খবর আছে একটু ছোট করে দেখিয়ে দিতে চাই। 4 জন সাংসদকে আমরা দেখছি, নারী সাংসদ। এই খবরটি একটু বলতে চাই, আমি দুঃখিত, নারী মন্ত্রী একটু উঠাতে হবে, তাহলেই দেখতে পাবো। মন্ত্রিসভায় 4 জন নারী, গতবারে 5 জন ছিলেন, এবারে আমরা দেখতে পাচ্ছি 4 জন নারী আছেন। প্রধানমন্ত্রী নিজে মন্ত্রিসভার আছেন দীপুমণি, মুন্নুজান সুফিয়ান এবং হাবিবুন নাহার, সম্ভবত হাবিবুন নাহার। এই হচ্ছে মন্ত্রিসভায় নতুন 4 জন মন্ত্রী, নারী মন্ত্রী। আর কি কি খবর আছে এগুলো বাকিগুলো সবগুলোই। দেশ পেল প্রথম নারী শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী একজন নারী, এই একটি খবর রয়েছে। আর পরের পত্রিকায়ও যদি ছোট করে 2-1টি খবর বলে দিতে পারি। হাসিনা চুজেস অনলি পার্টি ফেলোজ, কথা বলেছি। ব্রাইবারি কেস, নাজমুল হুদা সেন্ট টু জেল অন সারেন্ডার। শেষ পর্যন্ত নাজমুল হুদাকে জেলে যেতেই হলো, সারেন্ডার করেছেন তিনি এবং তিনি জেলে গিয়েছেন। এই মোটামুটি খবরগুলো। দ্য আওয়ামী লীগ বিগ শটস ড্রপড, এই খবরগুলো আমরা বলেছি যে হেভি ওয়েট বা বিগ শট সবচেয়ে বড় খবর। জি, আজকের মতো শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ এবং ডক্টর আরিফিন সিদ্দিক, আপনাদের দুজনকে। শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকবেন দর্শক।